নমস্কার। অ্যানিম্যানিয়ান স্টাডি সার্কেল থেকে আমি ডাক্তার দিলীপ কুমার হালদার। আজকের আলোচনায় একটা নতুন পর্ব। এতদিন রুব্রিক পর্ব নিয়ে কথা বলেছি, বিভিন্ন রুব্রিক, তার এফিকেসি, তার কীভাবে ধরবো, এইসব কথাগুলো বলেছি। আজকে আলোচনা করবো একটা হোমিওপ্যাথির বেসিক পর্বের কতগুলো কথা। তার মধ্যে বিশেষ করে একটা কথা আমরা সবাই জানি, সে ডাক্তার হই বা ছাত্র হই, যে স্কেন্ড, অ্যানিম্যান, হেরিং সবার বক্তব্যের মধ্যেই এই কথাগুলো ছিল, সেন্টার টু পেরিফেরি। এবং এই বিষয়ে কিছু আলোচনা যে করব গ্র্যাজুয়ালি এইসব পর্বগুলোতে, যেখানে রোল অফ সেন্টার, what is center, role of center in cause and cure of disease, এইসব ব্যাপারগুলো আমরা বোঝা এবং খোঁজার চেষ্টা করব। তো আজকের পর্ব থট অফ সেন্টার। তাহলে শুরু করা যাক। আমি এই পর্বে শুরুতেই সবাইকে বলে রাখি, যারা শুনছেন বা শুনবেন, পুরো বিষয়গুলো ভালো করে শুনবেন এবং সেখানে যদি আমার ভাবনা চিন্তার মধ্যে কোনো যোগ বিয়োগ করার মতো কিছু থাকে অ্যাডভাইস করবেন। কারণ আমি মনে করি এই পর্বগুলো যদি ঠিক করে বোঝা যায় বা ভুলভ্রান্তি সেরে যদি ঠিক পথে এগোনো যায়, তাহলে হোমিওপ্যাথির সমৃদ্ধি হতে পারে। যদিও এই কথাটা বলা আমার হয়তো ধৃষ্টতা। হ্যানিম্যান যেটা করে গেছেন, কেন্ট হ্যারিংরা যেটা বলে গেছেন, আমরা অনেক সময় সেগুলো ধরতে পারি না, বুঝতে পারি না। অনেক সময় আমরা না বুঝে ভুল পন্থা, ভুল ভাবনা, ভুল রাস্তায় হাঁটতে শুরু করি। সেই জন্যই এই পর্বের শুরু। আজকে আমরা দেখেছি বহু বছর আগে যখন হোমিওপ্যাথি ওষুধকে বহু মানুষ বলতো এই জল পড়া বা প্লাসিবো এফেক্ট, এইসব নানা কথা বলতো। আজকাল সেইটা বলার জায়গাটা চলে গেছে। এখন হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে ওষুধ আছে, এটা প্রমাণিত হয়েছে, বোঝা গেছে। এবং বহু ক্ষেত্রে বহু মানুষ, অনেক স্টলওয়ার্ড ডাক্তাররা আজকের যুগের, যারা পাওয়ার অফ হোমিওপ্যাথি নানাভাবে বুঝেছেন বা বুঝতে পারছেন বা বোঝাতে পারছেন, যাদের বক্তব্য, যেখানে বহু ক্ষেত্রে সমস্ত প্যাথি ফেল করে গেছে, সমস্ত ওষুধ বা সমস্ত প্রক্রিয়ার ফল যখন ফেল করছে, সেই ক্ষেত্রে হোমিওপ্যাথি তার অ্যাকশান দেখাতে সক্ষম হচ্ছে। এরকম অনেক ঘটনা আছে, অনেক ঘটনা আমরা শুনি। সেই সব পর্বগুলো থেকে এই ধারণা হয়েছে যে হোমিওপ্যাথি ওষুধ অনেকটা এফেক্টিভ। আজকাল আমরা দেখি যে সোরাইসিস সারানো খুব কঠিন ছিল, আজকাল সে সোরাইসিস সারছে। কিডনি স্টোন ওষুধ দিয়েই চলে যায়। কিডনি ফেইলিওর, এমনকি যেসব মানুষগুলো ডায়ালিসিস করছে, সেই ডায়ালিসিস করা মানুষগুলোও আবার ঘুরে দাঁড়িয়ে নর্মাল লাইফে ঘুরে এসছে। এইসব নজির আজকাল আছে। নজির আছে এই যে বিভিন্ন টাইপের আর্থ্রাইটিস, বাত বা যাই বলি, এগুলোর মধ্যে অনেক সুফল এখন দেখা যাচ্ছে। ইভেন ইন কেস অফ ক্যান্সার, হোমিওপ্যাথি ওষুধের এফিকেসি প্রমাণিত হচ্ছে।
সেই ক্ষেত্রে এসে আমাদের একটু প্রথমেই বুঝে নিতে হবে যে কেন আদার মেথডের সাথে আমাদের মেথডের ভাবনাটার তফাৎটা কোথায়। আদার মেথড বলতে সমস্ত মেথড এক্সেপ্টিং হোমিওপ্যাথিক মেথড, তারা ভাবে ডিজিজ নিয়ে কনসার্ন, দে আর কনসার্ন উইথ দ্য ডিজিজ, অর্থাৎ মানুষটার পিছনের রোগটা কী। সহজ করে বলি, অর্থাৎ রামের একটা রোগ হয়েছে, কী রোগ হয়েছে, কী ভাইরাস, কী ব্যাকটেরিয়া, কী তার এফিকাসি, এই সব, অর্থাৎ ডায়াগনোসিস অফ দ্য ডিজিজ অ্যান্ড তার পজিটিভ ফ্যাক্টরস আর ভেরি ইম্পর্ট্যান্ট। এবং সেইখানে যদি রোগকে চিহ্নিত করা না যায়, মাইজম বা ইনফেকশনকে যদি চিহ্নিত করা না যায়, সেই ক্ষেত্রে হাতে বেড়ানো ছাড়া কোনো রাস্তা থাকে না। সেই ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ফেলিওর তো হয়ই। বেসিক তফাৎ এইখানটায়। তাহলে আদার মেথডস, দে আর সার্চিং ফর দ্য ডিজিজ behind the man, but we the homeopaths, আমরা খুঁজে বেড়াই ওই রোগটার পিছনের মানুষটাকে, দ্যাট ইজ দ্য ম্যান অর দ্য পার্সন বিহাইন্ড দ্য ডিজিজ। কীরকম? অর্থাৎ মানুষটার পিছনে একজনের যে রোগই হোক না কেন, গ্যাস্ট্রিক কমপ্লেন্টস, হার্ট সমস্যা, যাই হোক, তার পিছনের যে মানুষটা, সেই মানুষটা কে, তার পার্সোনালিটিটা কোন ওষুধের মতো, এই যে ভাবনাটা, এইটাই হচ্ছে একটা বিরাট বিষয় হোমিওপ্যাথির। কারণ সমস্ত চিকিৎসকরা সবাই বলেছেন যে ফাইন্ড দ্য পার্সন, আইডেন্টিফাই দ্য ম্যান, ইন্ডিভিজুয়ালাইজ দ্য ম্যান, ইন্ডিভিজুয়ালাইজ দ্য ডিজিজ স্টেট। তার মানে ওই মানুষটাকে আমাকে চিনতে হবে, সেই মানুষের পার্সোনালিটিটাকে চিনতে হবে। মানুষ কী করে হয়? মানুষ তার মানসিক বা মানুষটার কোয়ালিটি দিয়ে যাচাই হবে, পরিচিতি হবে তার কোয়ালিটি দিয়ে, কোয়ালিটিস অফ দ্য পার্সন, কোয়ালিটিস অফ দ্য ম্যান আমরা যদি খুঁজি, বা পার্সোনালিটি অফ দ্য পেশেন্ট। হ্যাঁ, সব জায়গায় সবাই কম বেশি বলেছেন যে ফাইন্ড দ্য পার্সোনালিটি, আইডেন্টিফাই দ্য ম্যান বিহাইন্ড দ্য ডিজিজ। সেইটা করতে গিয়ে আমরা নানা মেথড করেছি, ক্লাসিক্যাল নানা মেথড। এখন কিছু মানুষরা শুধু মাইন্ড নিয়ে চিন্তা করছেন। তো যাই হোক, এখানে বিষয় ছিল এইটা, বলছেন যে মাইন্ড ইজ ফার্স্ট টু বি অ্যাফেক্টেড দেন দ্য বডি। তাহলে মনটা আগে এফেক্টেড হয়, পরে বডি। একটু ঘুরে আসি। আমরা এই সেন্টার টু পেরিফেরি যখন ভাবি, ডিজিজ এর অনসেট ইন দ্য সেন্টার অ্যান্ড স্প্রেডস ইন দ্য পেরিফেরি। কীরকম? কেউ কেউ বলছেন যে সেলুলার লেভেল থেকে শুরু হয়, দেন টু দ্য টিস্যু, দেন টু দ্য অর্গান অ্যান্ড সো অন। এই যে মেথড যদি আমরা ভাবি, এদিকে কেন্ট হ্যানিম্যানটা কী বলছেন, মাইন্ড ইজ ফার্স্ট টু বি এফেক্টেড দেন দ্য বডি। তাহলে এই যে সেলুলার লেভেলে যে ডিসঅর্গানাইজেশন শুরু হয়েছে, ডিসঅর্ডারটা শুরু হয়েছে, তার পিছনেও একটা মেন্টাল ফ্যাক্টর আছে। যদি মাইন্ড আগে এফেক্টেড হতে হয়, তারপরে বডি হতে হয়,
তাহলে এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেলুলার লেভেল থেকে শুরু হলো, তার আগেও একটা মেন্টাল ফ্যাক্টর আছে। আমরা সেই জায়গা থেকে খুঁজব যে তারে মেন্টাল ফ্যাক্টরটা কোথায়। তার আগে আসি সেন্টার টু পেরিফেরি। সেন্টারটা কোথায়? একটা মানুষের সেন্টারটা কোথায়? পেটে, না বুকে, না মাথায়? কনফিউজিং। কিন্তু আমরা যদি ওই সেলুলার লেভেল থেকে টিস্যু লেভেলে আসছে, সেখান থেকে অর্গান লেভেলে আসছে এভাবে ধরি, তাহলে তার পিছনে একটা মাইন্ড ফ্যাক্টর আছে, মেন্টাল ইরিটেবিলিটি, মেন্টাল যাই থাক, মেন্টাল ফ্যাক্টর, এক্সাইটিং ফ্যাক্টর বা এলিমেন্টস কিছু আছে, সেই জায়গাটা ফিক্স হবে। আমরা কি জানি যে মাইন্ড, আমরা মাইন্ডের অ্যাক্টিভিটিসকে যদি খুঁজি, মন ভাবে, কাজ করে, ইচ্ছা হয়, ভাবে, কাজ করে। আমরা যদি এইভাবে দেখি, তাহলে এই যে উইল কিভাবে আসে? কারণ কেন উইল বললাম? কারণ উইলের আগে আমরা কোনো মেন্টাল স্টেটকে রিয়েলাইজ করতে পারি না, বুঝতে পারি না। সাধারণভাবে আমরা মানুষরা এই উইলকে যদি দেখি, তাহলে দেখব একটা ইচ্ছে হয়েছে। প্রশ্ন ওঠে, কেন ইচ্ছে হলো? এই উইলটা যদি আমরা খুঁজতে যাই, যেমন সমুদ্রের তরঙ্গগুলো যদি দেখি, পাড়ে এসে বড় বড় ঢেউ মারছে, আমরা ঢেউটা দিয়ে যদি সমুদ্র বিচার করতে যাই, তাহলে দেখব সমুদ্রের পাড়ে এসে ঢেউ হয়, ভিতর দিকে কিন্তু ওই রকম ঢেউ হয় না। কিন্তু তবু জলের উপরে একটা তরঙ্গ থাকে, হালকা মুভমেন্টস থাকে। দ্যাট ডিপেন্ডস আপন দ্য এনভায়রনমেন্টাল এফেক্ট, অর্থাৎ আবহাওয়ার তারতম্যের জন্য এইগুলো হয়। আমরা দেখেছি যখন ঝড় হয় তখন বড় বড় ঢেউ হয়, যখন সাধারণ ওয়েদার তখন ছোট ছোট ঢেউ হয়। আমরা উল্টো দিকে একটু যদি গোড়ার দিকে চলে যাই, তাহলে দেখব এই যে মানুষ, তার ভাবনা চিন্তা, তার চালচলন ইত্যাদি কি করে এলো। আমরা সবাই জানি মায়োসিটিক কমপ্লেক্স নিয়ে আমরা জন্মাই। মায়োজমস, সোরা, সিফিলিস, সাইকোসিস, এখন আর সিঙ্গেল মায়োজম পাওয়া যায় না। কেন কি? কারণ একটা বাচ্চার প্যারেন্টস, সে বাবা যদি দেখা যায়, বাবা থাউজেন্ডস অফ ইয়ার্সের হেরিডিটি নিয়ে ক্যারি করছে। সিমিলারলি মাও থাউজেন্ডস অফ ইয়ার্সের হেরিডিটি নিয়ে ক্যারি করছে, এবং তার মধ্যে মাল্টিপল পারমুটেশন কম্বিনেশন হয়েছে, বোথ ইন মাদার অ্যান্ড ইন ফাদার। এবং মাদার ফাদারের কম্বিনেশনে যখন নতুন একটা স্টিগমা তৈরি হচ্ছে, তখন সেই স্টিগমাটা ওই যে থাউজেন্ডস অফ ইয়ার্সের হেরিডিটি ক্যারি করেছে, সেই থাউজেন্ডস অফ ইয়ার্সের হেরিডিটির একটা রেজাল্টেন্ট এফেক্ট আছে। তাহলে এইখান থার্ড ফ্যাক্টর যখন হচ্ছে, তখন মায়ের এবং বাবার ওই লম্বা হেরিডিটির যে আলটিমেট আছে, রেজাল্টেন্টস আছে, সেই দুটো মিক্সচার হয়ে দ্য রেজাল্টেন্টস অফ দ্য কম্বাইন্ড হেরিডিটি, সেটা বাচ্চার মধ্যে আসবে। তাহলে বাচ্চা জন্মালো কী করে? একটা প্যারেন্টাল হেরিডিটি কমপ্লেক্সের
আলটিমেট বা এক্সট্রিমস নিয়ে জন্মালো, অর্থাৎ অ্যাট বার্থ সে ওই কমপ্লেক্স মায়াজমের একটা মানুষ। দেন দ্য চাইল্ড ডেভেলপস উইথ দ্য এনভায়রনমেন্ট, এবং এই এনভায়রনমেন্টের মধ্যে সে নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়ে বড় হয়, তৈরি হয় একটা পার্সোনালিটি। এই মানুষটাকে আমরা যদি দেখি তাহলে একটা হেরিডিটির কমপ্লেক্স আছে, হেরিডিটি এন্ড প্রোডাক্ট আছে, হেরিডিটি রেজাল্টেন্ট আছে, আছে তার এনভায়রনমেন্টাল এফেক্ট। এই সব মিলিয়ে একটা পার্সোনালিটি তৈরি হয়। এই পার্সোনালিটি হ্যানিম্যান খুঁজতে বলেছেন, কেন্ট খুঁজতে বলেছেন। তাহলে এই পার্সোনালিটির মধ্যে কী আছে? ওই জন্যই আমরা জানি, বলা হয় উই ট্রিট দ্য ম্যান নট দ্য ডিজিজ। আমরা ডিজিজ ট্রিটমেন্ট করি না। ওই যে বলছিলাম, আমরা খুঁজি ওই রোগটার পিছনের মানুষটাকে। উই ট্রিট দ্য ম্যান, treat the person, treat the personality, treat the disorganized state of the person, বা আরও ভালো করে বলা যায়, we treat the peculiarly deranged vital force which regulates the man and person. তো এই মানুষটাকে আমরা চিনব। তাহলে একটু আগে কি বলেছি, ওই যে সেন্টার, কি বলেছি, সেন্টার অফ থট যদি ধরি, তাহলে কি হতে পারে? সেটা উইলটা হতে পারে, মেবি দ্য সেন্টার অফ থট। তাহলে ওই যে উইলটা তৈরি হয়েছে, দ্যাট ইজ ইনস্টিংটিভ। এই ইনস্টিংটিভ উইলটার পিছনে আছে তার হেরিডিটি, মায়োজমেটিক কমপ্লেক্স, তার এনভায়রনমেন্টাল এফেক্ট ইত্যাদি। তাহলে হঠাৎ করে একটা মানুষের কিন্তু এই ইনস্টিংক্টিভলি একটা উইল চলে আসেনি, তার পিছনের ব্যাকগ্রাউন্ড আছে, পিছনের কিছু এফিকেসি আমরা পাবো। যদিও আমরা এখানে দেখছি ইনস্টিংক্টিভলি আসে উইলটা। এই উইলটার আবার গ্রেড আছে। কীরকম? কতটা স্ট্রেংথ অ্যান্ড কোয়ালিটি, অর্থাৎ ডিগ্রি অফ উইল, স্ট্রেংথ অফ উইল, সহজভাবে বলি, স্ট্রেংথ অফ উইল, ডিগ্রি অফ উইল, সেই অনুযায়ী সে তার এফিকেসি শুরু হয় নার্ভাস সিস্টেমের উপর দিয়ে। একটা উইল তৈরি হলো, কী করবে? উইল থাকলে, উইল কি চায়? উইল ওয়ান্টস টু পারফর্ম দ্য উইল, হোয়াট এভার মেবি। তাহলে কী করবে? পারফর্ম করলে সে এবার প্ল্যানিং করবে। যেমন সহজভাবে বলি, এক ভদ্রলোক বা একটা বাচ্চা, তার ইচ্ছে হলো আমি এবার একটু মিষ্টি খাবো। তাহলে তাকে দোকানে যেতে হবে, তার আগে টাকা নিতে হবে। মার কাছে গিয়ে টাকা চাইল, মা দিল তো ভালো, যদি না দিল তাহলে ওইখানেই তার স্ট্রেস শুরু হলো। স্ট্রেসের রিয়াকশান, অ্যাকশান, এইসবগুলো পরে আসবে, আমি পরে দেখব। তো এটা যেমন একটা দিক। সিমিলারলি মা টাকা দিল, কিন্তু দোকানে গিয়ে দেখলো যে মিষ্টিটা খুঁজছিল সেটা নেই, ফুরিয়ে গেছে। তাহলে দেখুন, অর্ধেক মায়ের দিক দিয়ে সাকসেস হলো, দোকানে গিয়ে সে ফেল করলো।
অলসো এখানেও তার মনে একটা রিয়াকশান হবে। এই পয়েন্টসগুলো আমাকে ধরতে শুরু করতে হবে। এগুলোর স্টেট অ্যান্ড ডিগ্রি বা এক্সটেন্ট অফ দ্য উইল reflected to the nervous system, তখন তার মধ্যে একটা ইমোশান তৈরি হতে পারে। এইখানে আরেকটু বলি সহজে, এই যে এক্সটেন্টটা যার যত কম বেশি, সেই অনুযায়ী সে নার্ভাস সিস্টেমকে এক্সাইট করবে। নার্ভাস সিস্টেম কী করে? পরবর্তী ক্ষেত্রে সে এন্ডোক্রিনাল সিস্টেম, গ্ল্যান্ডুলার সিস্টেম, এগুলোর উপরে তার এফেক্ট করবে। এই পর্বগুলো দিয়েই আমাদের কাজগুলো শুরু হয়ে যাবে। তাহলে আমরা কোথায় ভাবছি, এই ভাবনাটা যাবে কোথায়? যদি সেইভাবে দেখি, তাহলে উইল এলে তার পরবর্তী এলে তার রিয়াকশানে তার একটা ইমোশনস হবে। কেন ইমোশনস হবে? কারণ উইল ডিজায়ার্স টু পারফর্ম, সেইখানে যেই সে প্ল্যান করবে, ওই যে মার কাছে গিয়ে প্ল্যান করলো, মার কাছে গিয়ে টাকা চাইবে, চলে যাবে, এই প্ল্যান করবে। হতে পারে এই প্ল্যানের মধ্যে ভুল হতে পারে, হতে পারে ওই অ্যাক্টিভিটিসের মধ্যে আনসাকসেস হতে পারে, স্ট্রেস হতে পারে। এই জায়গা থেকেই আমরা শুরু হয় ইমোশনস। এইবার সে তার মধ্যে আবেগ তৈরি হবে, ইমোশনস তৈরি হবে। যেই ইমোশনাল অ্যাকশান রিয়াকশানটাই কিন্তু একটা বিশাল ব্যাপার। কী ব্যাপার? মনের মধ্যে নানা রকম ভাবনা আসবে, নানা রকম অ্যাকশান রিয়াকশান আসবে, এবং এই ফ্যাক্টরগুলোই কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমাদের হেল্প করবে যে এগুলো, অর্থাৎ এই সেন্টার, if we consider the will is the center of man, center of the personality, তাহলে এই সেন্টার কিভাবে রোগ তৈরি করবে বা কজ অ্যান্ড কিওর অফ ডিজিজ কী করে ভাবা যাবে, এই পয়েন্ট থেকে আমরা পরদিন শুরু করব। আজ এইখানে রাখছি। থ্যাংক ইউ।